তত্ত্বাবধায়কের এখন এই এই ইন্টারিম গভর্নমেন্টের সমালোচক অনেক, তারা কি কিছুই ভালো করেন নাই, বা এখন কি করছেন বা কি করতে পারতেন, এগুলোর মূল্যায়ন হবে নিশ্চয়ই ইলেকশনের পরে, হবে ভিন্ন দৃষ্টিভঙ্গি। নির্বাচন কমিশন আর বাংলাদেশ ব্যাংক যদি একসাথে কাজ করে পুরোপুরি কালো টাকা সরাসরি বন্ধ করতে পারবে না। যারা রাজনীতিকে এক ধরনের বাণিজ্য মনে করেন তারা যে কোনো প্রকারে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য কালো টাকা ছড়াবেই। আপনি কি মনে করেন রাজনীতি এক ধরনের বাণিজ্য? এই কথা কিন্তু টক শোতে প্রচুর হচ্ছে যে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার হওয়ার জন্য এত সংগ্রাম কেন। গত 3 রিজিমে কিন্তু নমিনেশন নিতে পারাটাই একটা সংগ্রাম ছিল, ভোট বেশি জোরসোর করতে হয় নাই, নমিনেশনটাই ইম্পর্টেন্ট ছিল। তারা জানে যে নমিনেশন পাইলে আমি হয়ে যাব, এবং হইলে যা লাভ সেটা খুবই স্বাভাবিকভাবেই এখানে হয়তো এত খোলাসা করে আলোচনার বিষয় নয়। সেই কারণে এই কথাগুলোকে বলা হচ্ছে যে তাদের অনেকেরই, যে যারা 2-3 বার এই অ্যাসেটের হিসাব জমা দিয়েছেন, সম্পদের হিসাব জমা দিয়েছেন, অনেকেরই সম্পদ বেড়েছে। কতগুলো খাত আছে যেগুলো ইনকাম ট্যাক্সে শো করা যায় না, যেমন ফিশারিজটাকে ওই যে 8 সাল, 14 সাল, 18 সালে অনেকেই ইনকাম দেখাচ্ছেন, এত দেখাচ্ছেন যে এটা এত আইনটা তাদের পক্ষে থাকার কারণে এটাকে দেখাইতে পারলেন বলে এটা কিন্তু এখন বন্ধ করা হচ্ছে। এখন ফিশিং, ওই এগ্রিকালচার, মৎস্য চাষ থেকেও এখন হিসাব দিতে হয়। আগে এটা কিন্তু ব্যয় হিসাবই ছিল, একটা খাতকে গ্রো করার জন্য, ব্যবসা উন্নত করার জন্য, কিন্তু সেটা রাজনীতিবিদরা ইউজ করেছেন, তাহলে সেখানে সেই জিনিস ঢুকেছে। আপনি যেই খাতে টাকা খরচ করে আপনি ইলেকশন কমিশনে জমা দিলে তাদেরকে অ্যাকসেপ্ট করাতে পারবেন, এ পর্যন্ত ইলেকশন কমিশন ব্যয় বেশির জন্য কাউকে শাস্তি দিছে এমন রেকর্ড এখানে নাই। এবার কম বেশি হওয়ার প্রসঙ্গ আমি যাব না, এবার যদি ইলেকশনটা ফেয়ার হয়, 60-70% লোক ভোট দেয়, তাইলে বুঝতে হবে যে আমরা অন্তত ভোট দেওয়ার আগ্রহীটা আমরা এইবারে হতে পারলাম। গত 3 বারে কিন্তু ওই যেটা আগে বলেছিলাম যে 3 বারে অনেকেই ভোট দিতে যান নাই বা ভোট দিতে পারেন নাই। এখন এইবার যদি সেই অ্যাটলিস্ট ব্যারিয়ারটা ভাঙে এবং তত্ত্বাবধায়ক সরকার পরবর্তী সময় আসে, রাজনীতি ভালো হলে দেশে অর্থনীতি ভালো হয়। না, আপনি যেভাবে বললেন যে নির্বাচন কমিশন আসলে বেশি ব্যয় করলেও এবার কিছু বলবে না আগের বারের মতো, হয়তো এটা হয়তো সমস্যা না, বড় সমস্যা এটা। আসলে নির্বাচন কমিশন যে কিছু বলবে না বেশি ব্যয় করলে, এটাকে আমরা কেন এত নর্মালি নিয়ে নিই? এটাকে আমাদের স্বভাব হয়ে গেছে যে একটুখানি ফেয়ার হলেই ওকে ঠিক আছে, আমরা এতেই সন্তুষ্ট, আমরা কেন প্রশ্ন করব না? আমি আপনাকে বলি শুনেন, আমাদের সমাজটা কিন্তু খুব ক্লোজলি নিটেড সমাজ। আমরা একক একটা দেশ, একক ভাষাভাষী। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নিজেকে কেউর বিরুদ্ধে বলতে খুব সাবধানে বলি, সিরিয়াস অ্যাকশান নিতে আমরা খুব সাবধানে নেই। কে এফেক্টেড হচ্ছে, আইদার আত্মীয় স্বজন, আইদার স্বার্থ গোষ্ঠী, আইদার কোনো জনগণ যদি এফেক্টেড হয়, এই ধরনের জটিল কাজে কেউ হাত দেন। সেটাই আমি আপনাকে বলছি, নির্বাচন কমিশন আমাদের এই দেশেরই তো একটি প্রতিষ্ঠান। সেইটা কতটা স্ট্রং ছিল না কখনো, এবার স্ট্রং আছে, কতটা থাকতে পারবে এটার প্রমাণ হবে ইলেকশনের ফেয়ারনেস দিয়ে। ইলেকশনের পরে যদি কোনো কাউ দায়বদ্ধ শাস্তি ব্যবস্থা করা হয়, এবারও কিন্তু অনেকগুলো কথা হয়েছে যে খেলাপিরা রিট করে এসে নির্বাচনে করতে পারেন, তাহলে লিগালি সে ইলেকশন করতে পারছে, আমরা জানি সে খেলাপি। দ্বৈত নাগরিক আমি কেন, সেটাই তো বলছি যে আমাদের দেশেরই তো প্রতিষ্ঠান, স্বাধীন, ওকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আমরা লিখিত পরিতভাবে দিচ্ছে, এটা কনস্টিটিউশনাল পোস্ট। নির্বাচন কমিশন কি শুধু নামে মাত্র স্বাধীন? না, ওই কথাই বললাম, আমাদের কালচার, আমাদের সাইকি, আমাদের ন্যাশন হিসাবে কতটা উন্নত আমরা হতে পেরেছি, সেই বিষয়গুলোর কথাই বলছিলাম যে এইরকম একটি সমাজে একদম খুব যে গলা ঝেড়ে কোনো কথা বলে আপনি এটাকে পার হয়ে যাবেন, এরকম সমাজ কিন্তু এখন এখানে ক্রিয়েট হয় নাই। কেউ না কেউ আপনার বিরুদ্ধে, আপনি যদি সত্য ন্যায় কথাও বলেন, যিনি এফেক্টেড হবেন উনি আপনার বিপক্ষে যাবেন। আরেকটা কালচারের কথা আমি আপনাকে বলি, যেহেতু আজকে ইকোনমির সঙ্গে পলিটিক্যালও চলে আসছে, যদি বড় দল 2টা বলি, 3টা বলি, যাই বলি, এখন যারা আছে তাদের সম্বন্ধে বলি, বড় দলের নেতা নেত্রীরা যখন একটা কথা বলেন, ওনার দলের সব লোকে কথাটা বিশ্বাস করে, অন্যরা হয়তো অবিশ্বাস করে অথবা অপোজ করে।
তাহলে আপনি এইরকম একটা কালচারে বাস করছেন, কেউ চিন্তা করলো না ওনার কথাটা ন্যায় করলো কিনা, দেশের জন্য কিনা, বা কী কারণে বলেছেন, কমন কোনো জাজমেন্ট নাই, দলীয় দৃষ্টি করছে জাজমেন্ট হয়। ফলে আপনি যেটা বলেন ইলেকশন কমিশন তো এইরকম ছুরি হাতে নিয়ে বসে থেকে সবাই গলা কেটে দিতে পারবেন তা তো না। তারা করছেন, চেষ্টা করছেন, আবার কাউকে ডাকছেন, কাউকে বুঝাচ্ছেন, কেউ যাচ্ছে তাদের কথা শুনতেছেন, একটা ব্যবস্থা নিচ্ছেন, একটা হয়তো নিতে পারতেছেন অথবা পারতেছেন না। আপনি আমার দেশটার অবস্থা নিয়ে এটাকে চিন্তা করতে হবে। আমাদের অর্থনীতি কেন আগাচ্ছে না সেটাও একটা ব্যাপার। আমরা ট্যাক্স কেন 10%-এর নিচে? কোনো দেশে তো 7-8% জিডিপির ট্যাক্স দেই না কেন আমরা? আমাদের সাইকির মধ্যে কাজ করছে ট্যাক্স ফাঁকি দেওয়া। আমি সহ অন্য যে কেউর কথা বলতে পারি কত কম দিয়ে পারা যায়, দেখো তো এই ফাঁকটাতে চান্স নেওয়া যায় কিনা। এই চান্স আবার ইকোনমি উন্নত হইলে, ব্যবসা বাণিজ্য বড় হইলে, আমি ব্যবসায়ী ভাইদের সম্মান করে বলতেছি, তারা যদি ভালো আয় করেন তাহলে তো সরকার কিছু দিতে চান, দেন। এখন দিচ্ছেন না, 25, 37, ব্যাঙ্কগুলো 40, টোবাকো কোম্পানিগুলো 45 ট্যাক্স দিচ্ছেন না। এই জন্য না দেওয়ার জন্য একটা কিভাবে আইনের ফাঁক খোঁজা যায় সেটা আমাদের সাইকির মধ্যে কাজ করে। আমরা ওই জায়গায় যেতে পারি না, আমরা দোকানে গেলে দামাদামি করি, সাইকিটাই আমাদের এরকম। ফলে ইলেকশন কমিশনকে আমি এই মুহূর্তে ইলেকশন কমিশনকে কোনো ব্লেম দিচ্ছি না, আমি প্রশংসাই করছি। তারা কিছু জিনিস করতে পেরেছেন এবং সেগুলো যদি কিছু পারেওনি, এটা আমি ইলেকশনের পরে রেজাল্ট দেওয়ার পরে বলতে পারবো যে তারা এই চেষ্টা করে এটা ফেল করেছেন তাদের কারণে না আমাদের সামগ্রিক অবস্থার কারণে। এটাও চিন্তা করতে হবে। আপনি শুধু ওকে ব্লেম করবেন তা না। তত্ত্বাবধায়কের এখন এই ইন্টারিম গভর্নমেন্টের সমালোচক অনেক, তারা কি কিছুই ভালো করেন নাই, বা এখন কি করছেন বা কি করতে পারতেন, এগুলোর মূল্যায়ন হবে নিশ্চয়ই ইলেকশনের পরে, হবে ভিন্ন দৃষ্টিভঙ্গি।